আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইনকিলাব মঞ্চের 4 দফা ঘোষণা। এনসিপির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন তাবাসসুম। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন জয়নুল আবেদিন ফারুক। তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার সেই শিক্ষককে অব্যাহতি। আরও $115 মিলিয়ন কিনল বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ জানাবো টেকনাফের 2 রোহিঙ্গা ক্যাম্পে আগুন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের 4 দফা ঘোষণা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার বেলা 2টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। এদিন রাতে 4 দফা দাবি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে সংগঠনটি আগামী দিনের কর্মসূচিও ঘোষণা করেছে। ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে: যেসব ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা হত্যায় সহযোগিতা করেছে তাদের আগামী 24 দিনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। 2. বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্কার্স পারমিট বাতিল করতে হবে। 3. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যেসব ব্যক্তি বাংলাদেশে গুম ও খুনের সঙ্গে জড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। ভারত আশ্রয় দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। 4. আইন শৃঙ্খলা বাহিনীতে দায়িত্বে থাকা যারা ভুল তথ্য দিচ্ছে এবং যেসব আওয়ামী লীগ নেতাকর্মী আত্মগোপনে রয়েছে তাদের চাকরিচ্যুত করতে হবে। এদিকে ইনকিলাব মঞ্চ আগামীকালের কর্মসূচিও ঘোষণা করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আজকের মতো রাত 10টায় চলমান কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হচ্ছে। তবে আগামীকাল সোমবার দুপুর 2টায় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এনসিপির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন তাবাসসুম। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম নির্বাচনকালীন সময় দলটির সব কার্যক্রম থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার 28 ডিসেম্বর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া "আমি খুব সংক্ষেপে কিছু বিষয় জানাতে চাই" শিরোনামের এক পোস্টে তিনি এ তথ্য জানান। নুসরাত তাবাসসুমের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। "আমি খুব সংক্ষেপে কিছু বিষয় জানাতে চাই। এনসিপি তার জন্মলগ্নে আমাদের স্বপ্ন দেখিয়েছে গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, সভ্যতা কেন্দ্রিক সাম্রাজ্য সম্প্রসারণ এবং সর্বোপরি বাংলাদেশ পন্থা নিয়ে। এই প্রতিটা শব্দ আমি আমার মননে, মগজে এবং যাপনে ধারণ করি। এই শব্দগুলো আমার রাজনৈতিক স্বপ্ন। এনসিপির ঘোষণাপত্র থেকে শুরু করে এর সবগুলো লিটারেচার এই বক্তব্য ধারণ করে। এনসিপি গঠনের সময় এটি ঠিক তাই ছিল যা আমি চেয়েছিলাম। আজ 28/12/2025 ঠিক 10 মাস পর জামায়াতে ইসলামী সহ 10 দলীয় জোটে বিভিন্ন শর্ত সাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে আমি মনে করি এনসিপির সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকেরা নিজেরা এনসিপির মূল বক্তব্য থেকে চ্যুত হয়েছেন। বিশেষ করে বিভিন্ন সময় আহ্বায়ক মহোদয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের আমরা 300 আসনে প্রার্থী প্রদান করার ঘোষণা দিতে শুনেছি। এমত অবস্থায় তৃণমূল পর্যন্ত বিশেষ করে মনোনয়ন নেওয়া ব্যক্তিগণের সাথে এই জোট ঘোষণার মাধ্যমে প্রবঞ্চনা করা হয়েছে বলে মনে করি। এ সময় ঘটনাবলীর প্রেক্ষিতে আমি নুসরাত তাবাসসুম নিজেকে প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময় পার্টির সকল কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি এবং অবস্থা পুনর্বিবেচনা ক্রমে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন জয়নুল আবেদিন ফারুক। যত প্রতিবন্ধকতায় থাকুক অন্তর্বর্তীকালীন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালী 2 সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আর সম্ভাবনা নেই। যারা 16 বছর কোনো ভোট দিতে পারেনি তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে, যে সরকার গণতন্ত্র, সংবিধান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। রোববার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারি, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সদস্য সচিব শহীদুল্লাহ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরনবী বাচ্চু, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হোমো, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন, সাবেক সেক্রেটারি ফারুক বাবুল প্রমুখ।
তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার সেই শিক্ষককে অব্যাহতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেফতার সেই শিক্ষক একেএম শহীদুল ইসলামকে অব্যাহতি দিয়েছেন আদালত। রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক স্বপন জানান, ইতোমধ্যে তার বেল বন্ড কারাগারে পাঠানো হয়েছে। আশা করি তিনি মুক্ত হয়েছেন। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার শহীদুল রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত। শনিবার শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহীদুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চাঁদাবাজ ও সন্ত্রাসী বলে চিৎকার করেছিলেন। বিষয়টি দেখে সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশে হস্তান্তর করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। নিজের মত প্রকাশের কারণে একেএম শহীদুল ইসলামকে গ্রেফতার ও কারাগারে পাঠানো ঠিক হয়নি। তাই অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার জন্য অনুরোধ করছে। আরও $115 মিলিয়ন কিনল বাংলাদেশ ব্যাংক। দেশের বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও 11,50,00,000 মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার নিলামের মাধ্যমে 3টি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার 122 টাকা 30 পয়সা দরে এসব ডলার ক্রয় করা হয়। বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, চলতি 2025-26 অর্থ বছরের শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে $346 কোটি। এর মধ্যে কেবল ডিসেম্বর মাসেই কেনা হচ্ছে $92 কোটি, যা সাম্প্রতিক সময়ে বাজারে কেন্দ্রীয় ব্যাংকের জোরালো হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। চলতি বছরের জুলাই মাস থেকে বাজার ভিত্তিক বিনিময় হার ব্যবস্থার আওতায় নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হল বাজারে ডলারের সরবরাহ বাড়লে তা কিনে নিয়ে দাম অতিরিক্ত কমতে না দেয়া এবং চাহিদা বাড়লে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা। এর মাধ্যমে মুদ্রা বাজারে বড় ধরনের কোনো অস্থিরতা এড়াতে চাইছে নিয়ন্ত্রক সংস্থা। ব্যাংকাররা জানান, বর্তমানে ডলারের বাজারে আগের মতো অস্থিরতা নেই। এর প্রধান কারণ হলো সরকারের বড় অঙ্কের বৈদেশিক দেনা পরিশোধের চাপ কমে আসায় মুদ্রা বাজারে স্বস্তি ফিরেছে। দেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমে স্থবিরতা চলায় মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির এলসি উল্লেখযোগ্য হারে কমেছে। ডলারের প্রাপ্যতা থাকলেও বিনিয়োগ না থাকায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত অক্টোবর শেষে এই প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র 6.23%। অন্যদিকে প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ পরিস্থিতি এখন বেশ স্বস্তিদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টেকনাফের 2 রোহিঙ্গা ক্যাম্পে আগুন। কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার 28 ডিসেম্বর রাত 9:50 উপজেলার খিলেনা ইউনিয়নের লেদার 24 নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 25 ও 26 ডিসেম্বর উখিয়ার পৃথক 2টি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি হাসপাতাল সহ 5টি ঘর পুড়ে যায়।